হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের তড়িৎ রসায়নের নেক্সট লেকচারে স্বাগতম। তো ভাই আমরা কিন্তু প্রথম পার্টটা অলরেডি করে ফেলছি। আজকে আমরা সেকেন্ড পার্টের মাধ্যমে এই চ্যাপ্টারটাকে শেষ করার চেষ্টা করব। ওকে, আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 17। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করি। তো গতদিন ভাই আমরা প্রথম দুটা টাইপ দেখছিলাম, আজকে হচ্ছে আমরা তৃতীয় টাইপ অর্থাৎ তড়িৎ রাসায়নিক কোষ, এটা নিয়ে একটু আলোচনা করব। এখান থেকে যে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো একটু ডিসকাস করার চেষ্টা করব। আচ্ছা, তো তড়িৎ রাসায়নিক কোষ বলতে কি বোঝায়? একটা ইনিশিয়াল ধারণা কিন্তু আমরা গত লেকচার থেকে নিছিলাম, যারা হচ্ছে মেইনলি রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি করে, তাই না? তারাই হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। এখন সবচেয়ে পপুলার তড়িৎ রাসায়নিক কোষ কোনটা জানো? তো তড়িৎ রাসায়নিক কোষ আবার দুইটা শ্রেণী বিভাগ আছে। আমি যদি শর্টে বলে দিই শ্রেণী বিভাগগুলো কিরকম, সেটা হইতে পারে এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ অর্থাৎ যেখানে আমাদের বিক্রিয়া পাত্র একটাই থাকবে, বাট তড়িৎদ্বার কিন্তু দুইটা থাকে। আর এটা হচ্ছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ বা দ্বিপ্রকোষ্ঠ কোষ, যেখানে আমাদের বিক্রিয়া পাত্র দুইটা থাকবে। ওকে, তাহলে এক প্রকোষ্ঠ বিশিষ্ট কোষের এক্সাম্পল কি হইতে পারে? ড্রাই সেল, তাই না? এই ড্রাই সেলটা তোমরা একটু ওটার বিক্রিয়া কি হয় একটু দেখতে পারো, যদিও প্রিভিয়াস ইয়ারে তেমন কোনো প্রশ্ন ছিল না, জাস্ট তুমি জানলা। আর দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কোষের সবচেয়ে পপুলার এক্সাম্পল হচ্ছে গ্যালভানিক কোষ। ওকে, গ্যালভানিক কোষ। ওকে, এটাকে আর কি বলা যেতে পারে? এটাকে আমরা ড্যানিয়েল কোষ বলতে পারি, ড্যানিয়েল কোষ, অথবা ভোল্টাইক কোষও কিন্তু বলা যায়, অথবা তুমি এখানে ড্যানিয়েল কোষে শুধু বলো। সো এইটা কিন্তু মাঝে মাঝে আমাদের বিভিন্ন পরীক্ষা আঁকতে দেয়। সো এটা যদি আমি তোমাদের একটু আঁকানো শিখাই যে ড্যানিয়েল কোষ বা গ্যালভানিক কোষ এটা আসলে কিরকম হয়, তাহলে দেখো বিষয়টা কিরকম। যেহেতু এটা দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, তাই এখানে দুইটা পাত্র থাকবে। এই ধরো আমাদের একটা পাত্র, বড় করে আঁকি, আর এই ধরো আমাদের আরেকটা পাত্র। ঠিক আছে, আচ্ছা। তো প্রথম পাত্র যেটা, এখানে মেনলি আমাদের থাকবে হচ্ছে একটা তড়িৎদ্বার, যেটা ধরো এখানে কাজ করবে হচ্ছে অ্যানোড হিসেবে। এই ধরো সেই তড়িৎদ্বারটা, এটা কাজ করবে এখানে অ্যানোড হিসেবে। আর এখানে ধরো আরেকটা তড়িৎদ্বার থাকবে, এটা ধরো হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করে। তোমার ইচ্ছা, তুমি যেটাকে অ্যানোড বলো, যেটাকে ক্যাথোড বলো, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আমাদের সেই অ্যানোড। আচ্ছা, আমি একটু সাইডে লিখি, এটা হচ্ছে সেই অ্যানোড, আর এইটা হচ্ছে সেই ক্যাথোড। ওকে, আচ্ছা। সো মেইনলি ড্যানিয়েল কোষে আমরা দুইটা ধাতু নিয়ে আলোচনা করি, একটা হচ্ছে জিঙ্ক আর একটা হচ্ছে কপার। এখন তোমরা আমাকে বুদ্ধি করে বলো, জিঙ্ক আর কপারের মধ্যে কে অ্যানোড এবং কে ক্যাথোড হিসেবে কাজ করবে? আমরা গত লেকচারে নিশ্চয়ই যে ধাতু সক্রিয়তা সিরিজ, তড়িৎ রাসায়নিক সিরিজ এসব কিন্তু পড়ছিলাম, তাই না? সেইখান থেকে আমরা একটা জ্ঞান লাভ করছিলাম। সেটা কি, যে হচ্ছে সিরিজে যত নিচে থাকবে তার বিজারণ তত দ্রুত হয় ধাতুর ক্ষেত্রে, ক্যাটায়নের ক্ষেত্রে, রাইট? সে তত সহজে চার্জ মুক্ত হইতে চায়। জিঙ্ক হচ্ছে ওই সিরিজের উপরে, কপার হচ্ছে নিচে, তাই কপার হচ্ছে আগে চার্জ মুক্ত হবে, মানে কপারের কিন্তু বিজারণ হবে। বিজারণ কোন তড়িৎদ্বারে হয়? বিজারণ কিন্তু আমাদের ক্যাথোডে হয়। তার মানে এই যে তড়িৎদ্বার, এটা কিন্তু মেইনলি কপারের তড়িৎদ্বার। বুঝতে পারলাম? তো এটা কিসের তড়িৎদ্বার হবে? জিঙ্কের তড়িৎদ্বার। ওকে, তাহলে এখানে আমি কি করব, এই যে তড়িৎদ্বার গুলো এদেরকে হচ্ছে তার অনুরূপ দ্রবণে দ্রবীভূত করে রাখবো। ঠিক আছে, তার অনুরূপ দ্রবণে মিশায় রাখবো, ডুবায় রাখবো, রাইট? এরকম ভাবে আমরা কি করতে পারি, ডুবায় রাখতে পারি। ওকে, এরকম বিষয়টা। এখন এই যে আমি বললাম দ্রবণটা, এই দ্রবণটা আসলে কি কি নিয়ে তৈরি হয় আমি যদি একটু বলার চেষ্টা করি। জিঙ্ক তার অনুরূপ দ্রবণে দ্রবীভূত থাকবে, তার মানে নিশ্চয়ই এখানে জিঙ্ক 2+ এর দ্রবণ থাকবে, অ্যানোন হিসেবে তুমি সালফেট দিতে পারো, তোমার ইচ্ছা। এখানে কি থাকবে? কপার 2+, আর এখানে থাকবে সালফেট। ওকে, বিষয়টা কিন্তু এরকম। আচ্ছা, এখন এখানে হচ্ছে কি কি বিক্রিয়া হয় সেগুলো যদি তোমাদের বলার চেষ্টা করি, তাহলে খেয়াল করে দেখো, অ্যানোডে হচ্ছে জারণ হবে, তাই না? দেখো, তাহলে আমি বলতে পারি অ্যানোডে কি হয়? অ্যানোডে জারণ হয়, অর্থাৎ এখানে যে জিঙ্ক আছে সে হচ্ছে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ এ কনভার্ট হবে, তাই না? জারণ মানেই তো ইলেকট্রন ছাড়ন, এই যে ইলেকট্রন ছেড়ে দিয়ে সে হচ্ছে জিঙ্ক 2+ এ কনভার্ট হয়ে যায়। ওকে, তাহলে দেখো আমাদের এই যে অ্যানোড, এখন সেটা এই ইলেকট্রন গুলো নিয়ে হচ্ছে নেগেটিভলি চার্জ হয়ে গেছে। বুঝতে পারলাম তো? আচ্ছা, ক্যাথোডে কি হবে? বিজারণ হবে। বিজারণ মানে কি? ইলেকট্রনের গ্রহণ,
তাহলে নিশ্চয়ই আমাদের ক্যাটায়ন গুলো সুন্দর মতো তড়িৎদ্বার থেকে ইলেকট্রন নিয়ে ধাতব পরমাণুতে কনভার্ট হবে, কপারে কনভার্ট হয়ে গেল। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে কপার 2+ তারা হচ্ছে ইলেকট্রন নিয়ে কপারে কনভার্ট হবে, তাই না? তো যেহেতু আমি তড়িৎদ্বার থেকে ইলেকট্রন নিয়ে নিচ্ছি, তাহলে তড়িৎদ্বারের চার্জ কি হবে? পজিটিভ। ওকে, তাহলে তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড নেগেটিভ, ক্যাথোড পজিটিভ। তাহলে আমাকে বলো তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হয়? উল্টাটা হয়, তাই না? তো সেগুলো আমাদের দেখার বিষয় না যদিও। এখন আমি কি করব, এদেরকে হচ্ছে একটা তার দিয়ে আমি কানেক্ট করে ফেলবো, ঠিক আছে? এদেরকে আমি হচ্ছে একটা এখানে এরকম ভাবে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করে ফেলবো। যদি আমি এখানে একটা রোদ নিই, ধরো একটা বাল্ব নিলাম, তাহলে কি হবে? বাল্বটা সুন্দর মতো জ্বলে উঠবে, ঠিক আছে? কেন জ্বলে উঠবে? কারণ এখানে নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ। যখনই আমি এখানে কোনো পরিবাহী দ্বারা কানেক্টেড করব, তখনই অ্যানোড থেকে নেগেটিভ চার্জগুলো বা ইলেকট্রনগুলো হচ্ছে ফ্লো হওয়া শুরু করবে। ইলেকট্রন ফ্লো মানেই তো আমাদের বিদ্যুৎ প্রবাহ, তাই না? তখন হচ্ছে এই যে বাল্বটা আমি এখানে নিচ্ছি সেটা জ্বলে উঠবে। ওকে, এই হচ্ছে আমাদের বেসিক কথাটা। এখন পরীক্ষার জন্য কিন্তু আরেকটা জিনিসও এখানে গুরুত্বপূর্ণ, বুঝছো? পরীক্ষা এখানে আরেকটা জিনিসও দরকার, সেটা হচ্ছে লবণ সেতু। তুমি খেয়াল করে দেখো, যতই আমি এখানে বিক্রিয়া করাবো অ্যানোডের কিন্তু ক্ষয় হবে। হ্যাঁ, জিঙ্ক হচ্ছে বিক্রিয়া করে করে অ্যানোড থেকে চলে যাবে, আর ক্যাথোডে কিন্তু ভারী হয়ে যাবে, তাই তো? কপার জমা হয়ে হয়ে ক্যাথোডটা ভারী হয়ে যাবে। তাহলে অ্যানোড পাতলা হয়, ক্যাথোড ভারী হয়, এরকম বিষয়টা। তার মানে এমন একটা সময় আসবে যে অ্যানোড থেকে আর হচ্ছে আমাদের জিঙ্ক 2+ আয়ন তৈরি হবে না, আর ক্যাথোডের মধ্যে আর কপার যাইতে পারবে না। বুঝতে পারছো তো বিষয়টা? তাহলে কি হয় সেই কেসে কি হয়? আমাকে একটা স্ট্রাকচার ব্যবহার করতে হয়, একটা গঠন ব্যবহার করতে হয়, যে গঠনের কারণে এখানে ইলেকট্রনের প্রবাহটা নিরবচ্ছিন্ন থাকে, বুঝছো? কন্টিনিউয়াস থাকে। বুঝতে পারছো তো? দেখো কিরকম বিষয়টা হয়, আমাদের এখানে কি আসতেছে? জিঙ্ক 2+ আয়ন, তাই না? তার মানে এখানে পজিটিভ চার্জ বাড়তেছে। আমি যদি এখানে কোনো একরকম ভাবে নেগেটিভ চার্জ দিতে পারি, কোনো একরকম ভাবে যদি নেগেটিভ চার্জ এখান থেকে দিতে পারি, তাহলে সেটা পজিটিভের সাথে বিক্রিয়া করে দ্রবণটাকে আবার জিরো করে ফেলবে, তাই তো? তড়িৎ নিরপেক্ষ করে ফেলবে, যার ফলে এখান থেকে জিঙ্ক আসা আরো ইজি হবে। আবার যদি এরকম হয়, আমি 2+ সরাই ফেলতেছি, তাই না? কন্টিনিউয়াসলি আমি 2+ সরাই ফেলতেছি, তাহলে নেগেটিভ চার্জ বেড়ে যাচ্ছে। এই নেগেটিভ চার্জকে যদি আমি প্রশমন করতে চাই, আমি কি করব? আমি সেখানে পজিটিভ চার্জ দিব, ঠিক আছে? তাহলে এখানে দেওয়া লাগবে নেগেটিভ চার্জ, এখানে দেওয়া লাগবে হচ্ছে পজিটিভ চার্জ। এইটা হচ্ছে আমরা একটা মেনলি ইউ আকৃতির উল্টানো নলের মাধ্যমে, হ্যাঁ, ইউ আকৃতির উল্টানো নলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। এই যে গঠনটা, এটাকে আমরা কি বলি? সল্ট ব্রিজ বা লবণ সেতু আমরা বলে থাকি। বুঝতে পারছো? তো লবণ সেতুতে মেনলি কি থাকে, আমি যদি তোমাদের একটু শর্টে বলি, এই যে আমাদের লবণ সেতু বা সল্ট ব্রিজ, এটা হচ্ছে দুই মুখ খোলা ইউ আকৃতির উল্টানো কাঁচ নল, যেখানে মেনলি 0.1 মোলার ঘনমাত্রার এখানে 4টা লবণ থাকতে পারে। যে 0.1 মোলার ঘনমাত্রার 4টা লবণ থাকতে পারে। কি কি সেই 4টা লবণ? পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট। ওকে, এই 4টা লবণই কিন্তু নির্দিষ্ট করা, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট। সো এগুলো যখনই আমি এখানে দিব, তখনই হচ্ছে সুন্দর মতো তাদের পজিটিভ নেগেটিভ চার্জগুলো হচ্ছে দুই পাশে যে তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখবে। সো এই হচ্ছে আমাদের সেই বেসিক গ্যালভানিক কোষ, ঠিক আছে? তোমাদের দেখাই দিলাম বুঝতে একটু ইজি হওয়ার জন্য, তাই না? এগুলো কিন্তু খুব একটা পরীক্ষা দেয় না, বেসিক জিনিস, তাও তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখি আমরা এখানে কি কি দেখতে পারি, কি কি প্রশ্ন আসছে আমাদের বিগত বছরে। প্রথমে দেখো কি বলছে, তড়িৎ কোষের লবণ সেতুতে কোনটি ব্যবহার করা হবে, তাই না? আমরা একটু আগে দেখছিলাম এই যে 4টা লবণ এখানে বলছি, এই 4টা লবণই কিন্তু মেইনলি ব্যবহার করা হয়, তাই তো? আচ্ছা দেখো এখানে তাহলে কি আছে? পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, তিনটাই আছে, তাই না? সোডিয়াম সালফেটও হয়, তার মানে এখানে তিনটাই উত্তর হবে। উত্তর হচ্ছে অপশন ডি। চলো আগাই। কি বলছে দেখো, নিচের তড়িৎ রাসায়নিক কোষসমূহের অর্ধকোষ বিক্রিয়া এবং সামগ্রিক কোষ বিক্রিয়া তোমাকে দেখাইতে বলছে। দেখলে মনে হয় একটু বিদঘুটে, তাই না? দেখলে জিনিসটাকে একটু বিদঘুটে মনে হইতে পারে, বাট জিনিসটা আমি যদি বুঝে বুঝে পড়ি তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আসো এই নাম্বারটা কি হইতো দেখার চেষ্টা করি। জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হচ্ছে, সালফেট নাকি সেটা তোমাকে বলে নাই, মেনলি এটা জিঙ্ক ক্লোরাইড তৈরি করে। সো এই ক্লোরিন দিয়ে মেনলি বোঝায় সেটা হচ্ছে ক্যাটায়নের সাথে রিঅ্যাকশন করে আয়নিক যৌগ তৈরি করে। তো এই ক্লোরিনে কিন্তু আর কোনো সিগনিফিকেন্স নাই, বুঝতে পারছো? এখানে দেখো মার্কিউরাস ক্লোরাইড, সেটা হচ্ছে মার্কারি তৈরি করে, তাই না?
এখন আমাকে বলো মার্কিউরাস ক্লোরাইড, এখানে মার্কারির জারণ মান কত? +1, তাহলে +1 থেকে সেটা হচ্ছে 0, আর এখানে 0 থেকে +2, তাহলে কোথায় জারণ হইলো? যেখানে জারণ মানের বা জারণ সংখ্যার বৃদ্ধি ঘটে। এখানে যেহেতু জারণ সংখ্যার বৃদ্ধি ঘটলো, তাহলে এখানে নিশ্চয়ই জারণ হয়েছে। তাহলে বলো, তাহলে এখানে আমাদের অক্সিডেশন বা জারণ সেটা আসলে কোন রিয়াকশন? জিঙ্ক থেকে যখন আমাদের জিঙ্ক আয়ন তৈরি হয়, জিঙ্ক 2+, তাই না? এখানে হচ্ছে 2টা ইলেকট্রন চলে যায়। আর কোথায় বিজারণ হয়? নিশ্চয়ই এই কেসে বিজারণ হয়। তাহলে এটা হচ্ছে আমাদের সেই বিজারণ। বিজারণে কি হয় দেখো, মার্কিউরাস আয়ন সে হচ্ছে ইলেকট্রন রিসিভ করবে, ইলেকট্রন রিসিভ করে ধাতব মার্কারিতে কনভার্ট হয়। 2টা ইলেকট্রন, সো তুমি এখানে 2 দিয়ে গুণ করে দাও। পরে তুমি কি করবা? এই রিঅ্যাকশনটাকে সুন্দর মতো যোগ করে দিবা। ওকে, এই দেখো আমি রিঅ্যাকশনটাকে এখানে যোগ করে দিলাম। তাহলে কি পাবো দেখো, এখন সুন্দর মতো যোগ, যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের উত্তর। এই যে এইটাই হচ্ছে আমাদের সেই সামগ্রিক কোষ বিক্রিয়া, বুঝছো? অর্ধকোষ বিক্রিয়াও দেখাইলাম, সামগ্রিক কোষ বিক্রিয়া আমি দেখাইলাম। পরেরটা আসো, বি নাম্বার আসো। বি নাম্বারে কি বলা হয়েছে দেখি, লেড থেকে লেড সালফেট, ঠিক আছে? এখন তুমি বলতে পারো ভাই এখানে আমি ক্যাটায়ন দেখাইলাম, এখানে আবার যৌগ বললাম, বিষয়টা কিরকম? দেখো, লেড থেকে আলটিমেটলি লেড 2+ আয়নি তৈরি হয়, বা সেটা হচ্ছে এই সালফিউরিক অ্যাসিডের সাথে রিয়াকশন করে লেড সালফেট যৌগ তৈরি করে ফেলে। তার মানে এইটা আসলে সেম জিনিস। এই ক্লোরিন যেমন জিঙ্কের সাথে রিয়াকশন করে জিঙ্ক ক্লোরাইড তৈরি করে, এই সালফিউরিক অ্যাসিড তেমন লেড 2+ আয়নের সাথে রিয়াকশন করে লেড সালফেট তৈরি করে। ওকে, তার মানে এই সালফিউরিক অ্যাসিডে কিন্তু এইটাই ভূমিকা। আচ্ছা, তারপর এখানে কি বলছে দেখো, লেড অক্সাইড, সেটা তো হ্যাঁ লেড অক্সাইড। এখন খেয়াল করে দেখো সে আবার কোথায় আছে? লেডের মধ্যে আছে। এখন তুমি বলতে পারো ভাই মনে হয় রিঅ্যাকশনটা হইতে পারে এরকম, লেড অক্সাইড থেকে লেড তৈরি হয়, এরকম মনে হতে পারে না? আসলে কিন্তু সেটা না। খেয়াল করে দেখো, কনভার্সনের জন্য অবশ্যই তোমাকে এখানে স্ট্রেট লাইন বা এরকম স্ল্যাশ দিতে হবে। কমা দেওয়া মানে সেটা জাস্ট তড়িৎদ্বার বোঝায়। তার মানে এইখানে যে আমি লেড বললাম, এখানে যে আমি লেড বললাম সেটা কিন্তু আসলে তৈরি হয় নাই, এটা হচ্ছে লেড অক্সাইডকে ধারণ করে, এটা হচ্ছে একটা তড়িৎদ্বার হিসেবে কাজ করে। কথা কি কঠিন লাগলো কিনা? তো যদি কঠিন লাগে তাহলে মনে রাখবা এইটা হচ্ছে আমাদের লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি যে রিঅ্যাকশনটা আছে না, সেই রিঅ্যাকশনটাই মেনলি এখানে আমাদের জানতে চাওয়া হয়েছে। তো আমাদের বই কিন্তু সরাসরি ওই রিঅ্যাকশনটা দেওয়া আছে, তো তোমরা কিন্তু ওই রিঅ্যাকশনটা লিখে দিলেই কাজ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো তাও তোমাদের এক্সপ্লেনেশনের জন্য আমি জিনিসটা একটু বুঝাই দেওয়ার চেষ্টা করলাম যে এখানে মেনলি লেড তৈরি হয় নাই, এটা হচ্ছে একটা ইলেকট্রোড হিসেবে কাজ করে। মেনলি এই লেড অক্সাইড থেকে কিন্তু আমাদের কি তৈরি হয়? লেড সালফেট তৈরি হয়। কিভাবে হয় আমি একটু দেখার চেষ্টা করি। তাহলে বিয়ের ক্ষেত্রে আমাদের অ্যানোডে কি হবে, বা জারণ বিক্রিয়াটা কি হয় বলতে পারবো? এখানে কার জারণ হচ্ছে? লেড থেকে লেড 2+, 0 থেকে +2, জারণ মান বাড়লো, তার মানে এখানে জারণ হলো। মানে বুঝতে পারলাম জারণটা হচ্ছে মেনলি লেডের, ধাতব লেডের। এও হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেয়, তাই না? রাইট, ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন ছেড়ে দিয়ে তৈরি করবে হচ্ছে লেড 2+। আমরা দেখতে পারলাম সংকেতে কি দেওয়া আছে, লেড সালফেট। তাহলে নিশ্চয়ই আমাদের সালফেট আনার জন্য এখানে সালফিউরিক অ্যাসিড নিতে হবে। ওকে, সালফিউরিক অ্যাসিড নিতে হবে। তাহলে এখানে কি চলে আসবে? সুন্দর মতো সালফেট এসে লেড সালফেট তৈরি করবে। ওকে, লেড সালফেট তৈরি করলো। আচ্ছা, এখন এখানে দেখো 0 থেকে 2+, কতগুলো ইলেকট্রন আমি ছাড়লাম? 2টা ইলেকট্রন, রাইট? এই কাজটা হওয়ার সময় কতগুলো প্রোটন তৈরি হবে বলো? 2টা। একটু বুঝতে কারো সমস্যা হয়েছে? আশা করি কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার যদি আমি আসি বিজারণ বিক্রিয়া কি হয়। বিজারণ বিক্রিয়া মিললি হচ্ছে কি লেড অক্সাইডের সাথে, তাই না? যেটা বলছিলাম লেড অক্সাইডে কিন্তু এখানে কি করবে? রিঅ্যাকশন করে লেড সালফেট তৈরি করবে। ওকে, এখন তুমি একটু চিন্তা করে দেখো লেড অক্সাইডের মধ্যে লেডের জারণ মান কত? 4+, তাহলে 4+ থেকে 2+, কতগুলো ইলেকট্রন লাগবে? 2টা ইলেকট্রন লাগবে, তাই না? তাহলে এখানে আমি যদি 2টা ইলেকট্রন রিসিভ করি তাহলে তৈরি হবে কি লেড 2+, তাই তো? তৈরি হবে হচ্ছে লেড 2+। ওকে, এখন ও তো লেড সালফেট তৈরি করবে, তার মানে এখানে আমাদের কি দরকার? এখানেও কিন্তু আমাদের হচ্ছে সালফিউরিক অ্যাসিড দরকার। ওকে, এখানেও আমাদের হচ্ছে সালফিউরিক অ্যাসিড দরকার। ওকে, তাহলে আমি নিলাম সালফিউরিক অ্যাসিড হচ্ছে এখানে রিঅ্যাকশন করে তৈরি করবে লেড সালফেট।
বুঝতে পারলাম কি বিষয়টা? লেড সালফেট তৈরি করলো। ওকে, আচ্ছা এইবার দেখার চেষ্টা করি। সবকিছু বুঝলাম, এখানে যে দুইটা অক্সিজেন সেটা কোথায় গেল? বিজারণ কার হয়? জারকের। আমরা ওই যে পরিমাণগত রসায়ন পড়ার সময় দেখছিলাম জারকের অক্সিজেন থেকে অলওয়েজ কি তৈরি হবে? পানি। দুইটা অক্সিজেন তাই দুইটা পানি, রাইট? আচ্ছা, প্রোটন কয়টা হয়ে গেল? 4টা। এবার তুমি প্রোটন মিলাও, তাই না? ওই যে আমরা অর্ধবিক্রিয়া সমতাকরণ পড়ছিলাম না, সেরকম জারকে যতগুলো অক্সিজেন ততগুলা পানি। এবার তুমি প্রোটন মিলাও, এখানে হচ্ছে 4টা, আমার এখানে প্রোটন আছে মাত্র 2টা, আরো 2টা প্রোটন লাগবে, ওই যে ওইখান থেকে আমাদের 2টা প্রোটন এখানে চলে আসে। বুঝতে পারছি? আচ্ছা, তো এইরকম আসলে রিঅ্যাকশনটা সরাসরি তোমাদের বইয়ে দেওয়া আছে, এটা আসলে এক্সপ্লেনেশন আসলে কোনো পার্ট নাই আসলে, বুঝছো বিষয়টা? এখন তুমি সুন্দর মতো যোগ করে দাও, তাহলে তৈরি হবে হচ্ছে লেড প্লাস লেড অক্সাইড, লেড প্লাস লেড অক্সাইড, এবং সালফিউরিক অ্যাসিড কিন্তু 2টা, তাই তো? প্রোটন ইলেকট্রন বাদ চলে যায়, ওখানে দেখো আমাদের লেড সালফেট হচ্ছে 2টা, এবং তৈরি হবে 2 মোল পানি। এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো আগে পরে দেখো টাইপ নাম্বার 4, এখানে তড়িৎদ্বার বিভব, কোষ বিভব, এরকম বিভিন্ন টপিক নিয়ে জানতে চাওয়া হয়েছে। এখন আমাকে বলো তড়িৎদ্বার বা ইলেকট্রোড কতগুলা হয়? কয় ধরনের হয়? নিশ্চয়ই 2 ধরনের, একটা হয় অ্যানোড, আরেকটা হয় ক্যাথোড, তাই না? আচ্ছা, এখন আমাকে বলো অ্যানোডে কি ধরনের বিক্রিয়া হয়? নিশ্চয়ই জারণ বিক্রিয়া হয়, তাই না? এখানে নিশ্চয়ই জারণ বিক্রিয়া হয়। তাহলে জারণ বিক্রিয়ার জন্য যে পটেনশিয়াল বা একক আধানে যে কাজটা আমি করি সেটাকে আমরা বলেছি জারণ বিভব। সেটাকে আমরা এভাবে বলি যে ই অফ অ্যানোড, অ্যানোডে হয় অক্সিডেশন, রাইট? এটা যদি আমি প্রমাণ অবস্থা নাই, প্রমাণ অবস্থা মানে কিন্তু এসটিপি না, এখানে প্রমাণ অবস্থা বলতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দেন হচ্ছে 1 মোলার ঘনমাত্রা এবং 1 এটিএম চাপ, এটা মিলে বোঝায়। ওকে, গেল। ক্যাথোডের জন্য কি হবে? এখানে নিশ্চয়ই বিজারণ হয়, আমি বলতে পারি ওর জন্য বিভবটা কত আসবে? ওর জন্য আসবে হচ্ছে ক্যাথোডের বিজারণ বিভব, তাই না? অ্যানোডের জারণ বিভব, ক্যাথোডের বিজারণ বিভব, এই দুটো যদি আমি যোগ করে দিই তাহলে কি পাবো? প্রমাণ অবস্থায় কোষ বিভব পাবো। ঠিক আছে, প্রমাণ অবস্থায় কোষ বিভব পাবো। এখন বলতে পারো ভাই তাপমাত্রা যদি অন্যরকম দেওয়া থাকে বা ঘনমাত্রা যদি 1 মোলার না বলা থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে ইসেলের মানটা বের করতে পারি? নার্নেস্টের সমীকরণ দিয়ে, বুঝছো? নার্নেস্টের সমীকরণ, নার্নেস্টের সমীকরণ কিন্তু আমরা বোর্ডে করছি। যদি আমি হচ্ছে প্রশ্ন ব্যাংকে নার্নেস্টের সমীকরণে তেমন কোনো অঙ্ক পাই নাই, এই জন্য আমি হচ্ছে ওইটা নিয়ে আলোচনা করতেছি না। যে কয়টা আমি এখানে আলোচনা করতেছি তার জন্য সম্পৃক্ত সূত্রগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা, এই যে আমি যোগ করলাম, যোগ করে আমি এরকম ই নট সেল পাচ্ছি। ওকে, তাহলে কিন্তু আমরা এগুলো বুঝতে পারলাম। এবার হচ্ছে গিবসের মুক্ত শক্তির পরিবর্তন, সেটা কি? সেটা হচ্ছে ডেল জি নট। আমরা কিন্তু মুক্ত শক্তির মান বের করতে পারি না, মুক্ত শক্তির পরিবর্তন বের করতে পারি। মুক্ত শক্তি বলতে আবার কি বোঝায় এত কিছু আমরা এখন আর আলোচনা করব না। এটা হচ্ছে কি এন এফ ই নট সেল, বুঝতে পারছো? এন কি? ওই যে আমাদের এমআইটি বাই ইএফ, ওই ইটাই এখানে এন, বুঝছো? তুল্য সংখ্যা বা যত মোল ইলেকট্রন আদান প্রদান হয়, এটা বললে মনে হয় বেটার হয়, যত মোল ইলেকট্রন আদান প্রদান হয়। এফ তো আমরা জানি 96500, আর ই নট সেল কিন্তু আমরা এখন বের করতেই পারবো, তাই না, আগের সূত্র দিয়ে। আচ্ছা, তো এইটা কিন্তু আশা করি আমরা এখন পারবো। এই দেখো, এটা হচ্ছে আশা করি এখন আমরা পারবো। চলো আমরা কিছু অঙ্ক দেখি, তাহলে মনে হয় একটু বেটার বুঝতে পারবো। এই প্রশ্নটা দেখো, খুব গুরুত্বপূর্ণ। বিজারণ বিভব দেওয়া আছে এম এন ও, এদের কিছু মান দেওয়া আছে, তাই না? আচ্ছা, আমাকে বলছে যে বিজারণ ক্ষমতার ক্রম নিচের কোনটি? এখন বিজারণ ক্ষমতা বলতে আসলে কি বোঝায় বলতো? বিজারণ ক্ষমতা বলতে আসলে কি বোঝায়? নিজে বিজারিত হওয়ার ক্ষমতা না, বিজারণ ক্ষমতা মানে হচ্ছে অন্যকে বিজারিত করার ক্ষমতা, অন্যকে বিজারিত করার ক্ষমতা, রাইট? এখন একটা কথা একটু চিন্তা করে বলো, আমি যদি অন্যকে বিজারণ করতে চাই আমার কি হবে? নিশ্চয়ই উল্টাটা হবে, আমার হবে জারণ। তাহলে নিজে জারিত হবার ক্ষমতা বা জারিত হবার প্রবণতা, এই দুটা কিন্তু সেম জিনিস বোঝায়, খুব ভালো মতো খেয়াল করো। অন্যকে যদি আমি বিজারণ করতে চাই আমার কি হবে? জারণ হবে না। তাহলে অন্যকে বেশি বেশি বিজারণ করতে গেলে আমার বেশি বেশি জারণ হইতে হবে, তাই তো? বিষয়টা আমাকে বলছে এই ক্ষমতাটা আমাকে বের করতে বলছে, এই যে অন্যকে বিজারণ করার ক্ষমতা, অর্থাৎ আমার জারণ হওয়ার প্রবণতা
কোথায় বেশি কোথায় কম, মেনলি বেশিগুলো আমরা খুঁজবো, তাই তো? বেশি মানগুলো আমরা মেনলি খুঁজবো। আচ্ছা, এখানে দেওয়া আছে কি বলতো, বিজারণ বিভব। বিজারণ বিভব মানে কি জানো? নিজে বিজারিত হওয়ার বিভব, নিজে বিজারিত হবার বিভব। তো আমি তো এখানে জারিত হইতে চাচ্ছি, তাই না? আমি জারিত হইলে ভালো, তাই তো? এখানে বেশি মানটা পাবো, বাট দেওয়া আছে উল্টা মানটা, বিজারিত হওয়ার মানটা দেওয়া আছে। তাহলে অবশ্যই আমাদের এখানে মানগুলোকে উল্টায় নিতে হবে, তাহলে কিন্তু আমি মেনলি আলটিমেটলি জারণ বিভব পাবো। সেই জারণ বিভব যার যত বেশি হবে সে তত বেশি জারিত হবে, সেটাই আমাদের উত্তর হবে। বুঝতে পারছো? তাহলে এখানে যদি আমি এখানে জারণ বিভব চিন্তা করি, হ্যাঁ, তাহলে আমি যদি সুতরাং জারণ বিভব চিন্তা করি, এই জারণ বিভব মানে কিন্তু নিজে জারিত হওয়ার বিভব। বুঝতে পারছো? খুব গুরুত্বপূর্ণ, প্রশ্নটা খুব সুন্দর হয়েছে। তাহলে দেখো এম এর জন্য মানটা কত আসে? এম এর জন্য মানটা আসে হচ্ছে -0.36 এত ভোল্ট। এন এর জন্য কত আসে? -0.80 ভোল্ট। উল্টাই নিচ্ছি, হ্যাঁ, ওই জন্য কত হবে? +0.4, এই তো, হ্যাঁ, এত ভোল্ট, রাইট? আচ্ছা, এইখানে যার মান যত বেশি সে তত বেশি জারিত হবে, তার বিজারণ ক্ষমতা তত বেশি। তাহলে সবচেয়ে বেশি মান কার বলতো? অক্সিজেনের, তাই না? দেন হচ্ছে অক্সিজেন তো না, আসলে এখানে ও বলতে অন্য কিছু বোঝাচ্ছে। আচ্ছা, যাই হোক, সবচেয়ে বড় মান হচ্ছে ও, তাই তো? সবচেয়ে বড় মান হচ্ছে ও, তারপর হচ্ছে এম, আর লাস্টে হচ্ছে দেখো এন। তুমি এখানে সংখ্যা রেখা মানগুলো বসায় দেখো, তাই না? অনেকে যে ভুলটা করে ওরা হচ্ছে চিহ্ন বাদ দিয়ে চিন্তা করে, চিহ্ন বাদ দিয়ে চিন্তা করলে মান কিন্তু বড় এন এরটা আসে, তাই না? অবশ্যই এখানে চিহ্ন নিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? তুমি সংখ্যা রেখা মানগুলো বসায় দাও, তাহলে সবচেয়ে বামে কে আসবে? ও, তারপর ও, তারপর ও, তাই না? রাইট? বিষয়টা ফিজিক্সের মতো চিন্তা করলে হবে না এটা, হ্যাঁ? তাহলে সবচেয়ে বেশি মান কোথায় আসে? কার আসে? অক্সিজেনে, তারপর মানে আবার অক্সিজেন বলতেছি, ও এর সবচেয়ে বেশি মান আসে, তারপর এম, তারপর হচ্ছে এন। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছো? আগাই দেখি, একটি ফুয়েল সেলের মধ্যে 1 atm চাপে 25°C তাপমাত্রায় বিউটেন গ্যাসকে আমি কি করলাম? দহন করলাম। দহন করে আমরা এই সমীকরণটা পাচ্ছি। ওকে, বুঝতে পারলাম। এখানে ডেল জি নটের মান দেওয়া আছে এত কিলোজুল পার মোল, অবশ্যই একটা খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের প্রমাণ তড়িৎচালক বলের মান বের করতে হবে, ঠিক আছে? মানে ই নট সেলের মানটা আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন আমরা কিন্তু এই ফর্মুলা জানি সবাই, ডে একটু আগে দেখে আসছি যে ডেল জি নট ইকুয়াল টু -NF ই নট, তাই না? এটা কিন্তু আমরা দেখছি। মিলে আমাকে এই ই নট সেল এই মানটাই বের করতে হবে, রাইট? এই মানটা কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে দেখো তো আমি সবগুলা মান কি জানি কিনা। ডেল জি নট মান দেওয়া আছে, এফ এর মান আমি জানি, এন এর মান কি জানি, কত মোল ইলেকট্রন আদান প্রদান হচ্ছে সেটা কি আমি জানি। সেটা কিন্তু আমি এখানে হয়তো প্রথম দেখা বুঝতে পারতেছি না। তাহলে এটা একটু বের করে নেই। এখানে এন এর মানটা কত আসতে পারে দেখার চেষ্টা করি। এইবার দেখো, আমি যদি যে কোনো একটা নির্দিষ্ট ধরনের পরমাণুকে ফিক্স করি, এখানে তুমি কার্বন বা হাইড্রোজেন বা অক্সিজেন যে কোনো একটাকে নিয়ে চিন্তা করতে পারো। আমি ধরলাম আমি এখানে কার্বন নিয়ে চিন্তা করব। বুঝতে পারছো? আমার ইচ্ছা। তাহলে এখন দেখো এই কার্বনের জারণ মানটা কত আসে একটু বের করে ফেলো। ধরলাম সেটা এক্স, তাহলে 4x প্লাস 10টা হাইড্রোজেন 10 ইকুয়াল টু 0। তাহলে এইখানে কার্বনের জারণ মানটা কত বের হবে একটু ক্যালকুলেট করে ফেলো। আসবে হচ্ছে -2.5। বুঝতে পারছো? একই রকম ভাবে কার্বন কোথায় তৈরি হয়েছে? কার্বন ডাই অক্সাইডে, তাই না? এখানে কার্বনের জারণ মান কত? +4, কারণ অক্সিজেন তো -2 করে, তাই না? এটা কিন্তু এখন আমরা বের করতে পারবো। তাহলে আমাকে বলো যে এখানে জারণ মানে পার্থক্য কত আসবে বলো তো? -2.5 ছিল, তৈরি হয়েছে +4-এ, তাহলে পার্থক্য করো। তাহলে 4 -2.5, তাই না? এটা কত আসবে? 6.5। তাহলে এই মানটা কিন্তু একটা কার্বন পরমাণুর জন্য, এটা কিন্তু একটা কার্বন পরমাণুর জন্য। বাট বিক্রিয়া শুরুতে আমাদের কার্বন পরমাণু কয়টা ছিল? 4টা ছিল না? 4টা ছিল। তাহলে বলতে পারো সুতরাং মোট পরিবর্তন, মোট পরিবর্তন সেটা কত আসবে? এই যে 6.5, এই মানটাকে তোমরা 4 দিয়ে গুণ দিয়ে দিবা, কারণ কার্বন কিন্তু 4টা আছে এখানে, তাই তো? আচ্ছা, তাহলে এটা কত আসবে? এটা আসবে হচ্ছে 26। বুঝতে পারছো? এটা আসে কত? 26। ওকে, তার মানে এখানে মেনলি এন এর মানটা দেখো, এইটাই কিন্তু সেই এন এর মান, জারণ সংখ্যার পরিবর্তনই হচ্ছে সেই স্মল এন। তাহলে এন এর মানটা কত চলে আসলো? 26। এখন তুমি এখানে মানটাকে ইনপুট করে দাও, তাহলে কিন্তু উত্তর পেয়ে যাবা।
ওকে, তাহলে ডেল জি নট সেই মানটা কত, এখানে কিন্তু অবশ্যই নেগেটিভ আছে, তাই না? নেগেটিভ ওই পাশে নিয়ে যাও, তাহলে নেগেটিভ -2762 এত কিলোজুল পার মোল। বাট আমরা এসআই ইউনিটের শক্তির একক কি চিন্তা করি? জুল। তাহলে অবশ্যই কিলোজুল থেকে আমাকে জুলে চলে যাইতে হবে, বুঝতে পারছো? 1000 দিয়ে আমি কি করলাম, কিলোজুল থেকে জুলে চলে গেলাম। আচ্ছা, এখানে এন এর মান আসলো 26 আর এফ এর মান হচ্ছে 96500। ওকে, এত বিভব বা এত ভোল্ট আসবে আসলে এসআই ইউনিট। এই মানটা আসলে হচ্ছে তোমার 1.1008 এত ভোল্ট। ওকে, এর উত্তর হচ্ছে অপশন ডি। তবে আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। চলো আগাই। পরেরটা কি বলছে দেখো, সহজ একটা অঙ্ক নিছি। এখানে প্রমাণ বিভব দেওয়া আছে আদর্শ অবস্থায়, তাই তো? প্রমাণ অবস্থা বলা উচিত জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এবং লেড থেকে লেড 2+। বলো তো এইগুলো কি বিভব দেওয়া? 0 থেকে 2, নিশ্চয়ই জারণ বিভব দেওয়া। আচ্ছা, দুইটাই কি জারণ হয় একসাথে নিলে? না, একটা জারণ হয়, একটা বিজারণ হয়। এখন তোমরা চিন্তা করে বলো, এই যে জিঙ্ক, এই যে লেড, এই দুটার মধ্যে কে উপরে আছে কে নিচে আছে? আমাকে একটু চিন্তা করে বলো তো, কে উপরে আছে কে নিচে আছে? ওই যে সক্রিয়তা সিরিজ দেখো, জিঙ্ক উপরে, লেড কিন্তু অনেক নিচে। তার মানে জিঙ্ক যেহেতু উপরে, জিঙ্কের জারণ হবে, লেড যেহেতু নিচে, সে আগে চার্জ মুক্ত হবে, অর্থাৎ বিজারণ হবে। বুঝতে পারছো? তাহলে এখানে কি হচ্ছে দেখো, জিঙ্ক আলটিমেটলি জারিত হয়ে তৈরি করা হচ্ছে জিঙ্ক 2+, তাই না? রিঅ্যাকশনটা আমাদের অত দেখার দরকার নেই, এখানে কিন্তু রিঅ্যাকশনটা কিরকম হয় জানলেই চলবে, এত যোগটো করে দেখার দরকার নেই। আর লেডটা আলটিমেটলি কি হবে বলো? লেডটা কিন্তু ইলেকট্রন নিয়ে তৈরি হয়ে যাবে হচ্ছে লেড 2+ থেকে লেড 0, এরকম বিষয়টা। তার মানে এইখানে এই রিঅ্যাকশন আমাদের মিলে লাগবে হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জারণ বিভবটা। বুঝতে পারছো? এখানে মিলে লাগবে হচ্ছে জারণ বিভবটা। চিন্তা করো, তাহলে এই ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে ই নট অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+। এই মানটা কি দেওয়া আছে? হ্যাঁ, সরাসরি দেওয়া আছে 0.76। আর এখানে যে মানটা লাগবে সেটা হচ্ছে লেড 2+ থেকে লেড, এই মানটা কি দেওয়া আছে? না, উল্টা মান দেওয়া। তাহলে উল্টায় ফেলো এই মানটাকে, নেগেটিভ 0.13 এত ভোল্ট। এখন তুমি যদি এটাকে যোগ করে দাও, তাহলে কিন্তু তুমি হচ্ছে ই নট সেল পেয়ে যাবা। ওকে, এটাকে যদি তুমি সমষ্টি করে ফেলো, তাহলে এটা কত পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে পজিটিভ 0.63 ভোল্ট। ওকে, এটাই আমাদের উত্তর। বুঝতে পারলাম কিনা? এই যে আমাদের উত্তর হচ্ছে অপশন ডি। ওকে, গেল। চলো আগাই। আচ্ছা, এখানে দেখো একটা কথা বলা হয়েছে কি, আমি কপার 2+ এবং আয়রন 2+, মানে কপার আর আয়রন এই দুটার ধাতু নিয়ে আমি চিন্তা করতেছি, এবং সেখানে আমি কি করছি, পাত্রে রাখার বিষয় নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা দেখো, তো মেইনলি এইটা যদি আমাদের পাত্র হয়, তাই না? পাত্রে কখন আমি দ্রবণ রাখতে পারবো না? পাত্রে হচ্ছে দ্রবণ তখনই রাখা যাবে না যখন পাত্রটা হচ্ছে অ্যানোড হিসেবে কাজ করে। হ্যাঁ, পাত্র যখন অ্যানোড, এটা আমি লিখে দিই, পাত্র যদি অ্যানোড হয়ে যায় তাহলে কিন্তু দ্রবণ রাখা যাবে না, দ্রবণ রাখা যাবে না। বুঝছো? রাইট? কারণ কি, অ্যানোডের ক্ষয় হয়, পাত্র ছিদ্র হয়ে দ্রবণ পড়ে যাবে, এই জন্য রাখতে পারবো না। নিশ্চয়ই পাত্রটাকে ক্যাথোড হিসেবে কাজ করতে হবে। এখন এখানে আমি নিচ্ছি মেনলি কপার আর নিচ্ছি আমরা আয়রন, তাই তো? তাহলে দেখো, আয়রন নিলাম, কপার নিলাম। এখন আমাকে একটু বুদ্ধি করে বলো, গত ক্লাসের নলেজ থেকে, কে উপরে কে নিচে? নিশ্চয়ই আয়রন উপরে, কপার নিচে। ঠিক আছে, আয়রন উপরে, কপার নিচে। নিচে হলে আগে চার্জ মুক্ত হবে, এটার বিজারণ হবে, মানে এটা কিন্তু ক্যাথোড। ওকে, আর এটা হবে কি, অ্যানোড। রাইট, এটা আমি বলছিলাম অ্যানোড হইলে পাত্রে রাখা যাবে না। বুঝছো? তাহলে আমি যদি পাত্রটাকে অ্যানোডের তৈরি করি, আয়রনের তৈরি করি, পাত্র অ্যানোড হিসেবে কাজ করবে, ছিদ্র হয়ে যাবে। তার মানে পাত্রটা হবে আলটিমেটলি কপারের, পাত্র হবে কপারের, আর দ্রবণটা কিসের হবে বলো? দ্রবণ হবে আয়রনের, তাহলে আয়রন সালফেট, ফেরাস সালফেট। বুঝতে পারছো? আমি কিন্তু চাইলে এখানে ইনর সেলের মানটা কিরকম আসে, স্বতঃস্ফূর্ত হয় কিনা, সেভাবে কিন্তু অঙ্কটা করতে পারতাম, বা সেটা আমাদের এখানে দরকার নাই। আমরা হচ্ছে আমাদের বেসিক নলেজ থেকে, আমাদের ওই ধাতু সক্রিয়তার সিরিজ থেকে কিন্তু বুঝে ফেলছি যে পাত্রকে দ্রবণকে ওকে করা যায়। ঠিক আছে, আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখো, পাত্র হচ্ছে তামার, তাহলে ফেরাস সালফেট দ্রবণ নিলে রাখা যাবে, কথা ঠিক আছে। রাখা যাবে না, কথা ভুল, অবশ্যই রাখা যাবে। আমি যদি পাত্র নেই আয়রনের,
দ্রবণে কপার সালফেট, তাহলে পাত্র হয়ে যাবে অ্যানোড, রাখা যাবে না। তাহলে রাখা যায় কথাটা ভুল, রাখা যায় না কথাটা ঠিক। তাহলে ঠিক হচ্ছে অপশন 1 এবং অপশন 4। ওকে, অপশন সি নাম্বার হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছি কি? সহজ কিন্তু। আসো পরেরটা দেখি। লিথিয়াম আয়ন ব্যাটারির একটা রিয়াকশন দেওয়া আছে, তাই তো? এই দেখো, লিথিয়াম সাথে 6টা কার্বন পরমাণু, কোবাল্ট অক্সাইড, এটা তৈরি করে লিথিয়াম কোবাল্ট অক্সাইড আর 6টা কার্বন পরমাণু। এখানে বলছে কি মুক্ত শক্তির পরিবর্তন করে দেখাইতে হবে কি আমাদের বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে। আচ্ছা, এখন বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হয় কিনা সেটার জন্য আমাদের কি লাগবে জানো? সেটার জন্য মেনলি আমাদের ইনট সেলের মানটা দেখা লাগে। ইনট সেলের মানটা দেখা লাগে। ইনট সেলের মানটা আসলে 3 রকম আসতে পারে। ওকে, 3 রকম আসা সম্ভব। সেটা নেগেটিভ আসা সম্ভব, 0 আসা সম্ভব এবং সেটা পজিটিভ আসা সম্ভব, রাইট? যদি নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে যে আমি যেটাকে অ্যানোড চিন্তা করছি সেটা অ্যানোড না, সেটা আসলে ক্যাথোড। বুঝতে পারছো? মানে উল্টা ডিরেকশনে ইলেকট্রন প্রবাহ হবে। অর্থাৎ এই বিক্রিয়াটাকে আমরা স্বতঃস্ফূর্ত বলি না। স্বতঃস্ফূর্ত বলি না, কারণ আমাদের ধরাটা ঠিক হয় নাই, তাহলে স্বতঃস্ফূর্ত নয়। আর এই ক্ষেত্রে দেখো, এখানে আমার ধরাটা ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে এটা কি হবে? স্বতঃস্ফূর্ত হবে। ওকে, আর যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু কোনো ইলেকট্রনই পাস করবে না। বুঝছো? কোনো ইলেকট্রনই আলটিমেটলি আমাদের পাস করে না। তার মানে সেই ক্ষেত্রে আমরা কোষটাকে কি বলি? মৃত কোষ বলি বা নিষ্ক্রিয় কোষ বলি। মৃত বা নিষ্ক্রিয় এরকম ভাবে বলা যেতে পারে, তাই না? আচ্ছা, তাহলে কিন্তু আমরা ইনট সেলের কাহিনী বুঝতে পারলাম, তাই না? আর আমরা কি লিখছিলাম? ইনট সেলটা আলটিমেটলি হচ্ছে জি নটের ব্যস্তানুপাতিক, তাই না? ব্যস্তানুপাতিক আসলে বলতে আসলে নেগেটিভ মান হয়, তাই না? তাহলে বলা যেতে উল্টা মান, বলা যেতে পারে কি উল্টা উল্টা মান আসে। তাহলে জি নট ইকুয়াল টু মাইনাস এন এফ ই নট, এরকম একটা ইকুয়েশন দেখছিলাম। তাহলে কিন্তু আমরা চিন্তাই করতে পারি এটা কিন্তু একটা অপরটার বিপরীত। এটা পজিটিভ হলে নেগেটিভ, তাহলে বেশি হলে কম, রাইট? তাহলে যদি ইনট সেলটা নেগেটিভ হয়, স্বতঃস্ফূর্ত নয়, তাহলে জি নটটা হবে কি পজিটিভ, সেই ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত হবে না, তাই না? বুঝতে পারছো বিষয়টা? আবার যদি ইনট সেলটা যদি পজিটিভ হয়, স্বতঃস্ফূর্ত হইলে, তাহলে জি নটটা নেগেটিভ হলে স্বতঃস্ফূর্ত হবে। নেগেটিভের জায়গায় পজিটিভ বসাই দিবা, জি নটের জন্য পজিটিভের জায়গায় নেগেটিভ বসাই দিবা। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, দেখার চেষ্টা করি। এখানে আমাদের সেই জিনিসটাই মেনলি বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমাদের সূত্র কি? ডেল জি নট ইকুয়াল টু নেগেটিভ এন এফ ই নট সেল। দেখো ই নট সেলের মান কিন্তু বলাই আছে, তাই তো? এটা কিন্তু মান বলাই আছে। এফ এর মান জানি, এন এর মানটা কত একটু খেয়াল করে দেখি এটা কি বের করা সম্ভব কিনা। খেয়াল করে দেখো, এখানে কোবাল্টের যার মান কত? +4, দুইটা অক্সিজেন আছে। আর এখানে কত? লিথিয়াম +1, অক্সিজেন -2, তার মানে কোবাল্ট হবে +3। তাহলে 4 থেকে 3 পার্থক্য কত? 1। তার মানে এই এন এর মান কিন্তু 1। ওকে, এটার মান হচ্ছে 1। ধ্রুবকের মানটা বসাই দিই, আর এখানে হচ্ছে 3.7। ওকে, এত আসবে। ওকে, এই মানটা আমাদের জি নটে আসে। এটা কত আসে? মানে এটা মেইনলি আসে হচ্ছে জুল পার মোল এককে, এসআই ইউনিট। হ্যাঁ, আচ্ছা, সো এই মানটা আলটিমেটলি পাওয়া যাবে হচ্ছে 3.57 ইন্টু 10⁵ মাইনাস 3.57 ইন্টু 10⁵। এত জুল পার মোল। তুমি এটাকে চাইলে কিলো জুলে নিতে পারো, তোমার ইচ্ছা। বাট আমাদের মিলে দেখতে হবে মানটা কিরকম আসলো, পজিটিভ নাকি নেগেটিভ। দেখো মানটা কিন্তু নেগেটিভ আসছে, তাই না? এখন বলো জি নটটা যদি নেগেটিভ আসে, হ্যাঁ, জি নটটা যদি নেগেটিভ আসে, তাহলে কোষ বিক্রিকে স্বতঃস্ফূর্ত নাকি স্বতঃস্ফূর্ত নয়, কোনটা হবে বলো তো একটু? এখন লিখবা যেহেতু এখানে ডেল জি নটটা হচ্ছে নেগেটিভ, তাই বিক্রিয়াটা হবে নিশ্চয়ই স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত। এটা কিন্তু আসলে অঙ্ক করারও দরকার ছিল না, বুঝছো? অঙ্ক করার দরকার ছিল না, কারণ আমাদের ই সেলের মানটা কিন্তু অলরেডি পজিটিভ, তাই না? স্বতঃস্ফূর্ত বোঝাই যায়। যাই হোক, যেহেতু আমাদের অঙ্ক করতে বলছে, আমরা অঙ্ক করে দিলাম। আচ্ছা, এরপর দেখো এই রিঅ্যাকশনটা কি বলছে। নিচের কোষটির কোষ বিক্রিয়া লিখতে হবে এবং কোষ বিভব নির্ণয় করতে হবে। আচ্ছা, এই যে আমাদের কোষ দেওয়া আছে, তাই না? আমাদের কি করতে হবে? অবশ্যই বিক্রিয়াটা লিখতে হবে। জিঙ্কের জারণ হচ্ছে 0 থেকে 2+, সিলভারের বিজারণ হচ্ছে +1 থেকে 0, বোঝাই যাচ্ছে। লিখে দাও এখানে জারণে কি হয়। জারণে হয় হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, সে দুইটা ইলেকট্রন ছাড়লো। আর বিজারণে কি হয়? সিলভার প্লাস হচ্ছে ইলেকট্রন নিবে, তাহলে সিলভার প্লাস হচ্ছে ইলেকট্রন নেয়।
ইলেকট্রন নিয়ে হচ্ছে সিলভার পরমাণুতে কনভার্ট হয়। 2টা ইলেকট্রন ছাড়লো, 2 দিয়ে গুণ করে দাও। এবার তুমি কি করবে, এখানে যোগ করে দিবা, তাই তো? তুমি এখানে যোগ করে দাও। ওকে, তাহলে যদি যোগ করে দেই তাহলে এখানে আসলে কি পাওয়া যায় দেখো, তাহলে সামগ্রিক কোষ বিক্রিয়া পাওয়া যায়। তাহলে জিঙ্ক প্লাস 2 সিলভার তৈরি করবে হচ্ছে জিঙ্ক 2 প্লাস প্লাস 2টা সিলভার। ওকে, এই যে আমাদের সামগ্রিক কোষ বিক্রিয়া গেল। আচ্ছা, তাহলে এটুকু আমি বুঝতে পারলাম। এবার কি বলছে আমাদের এখানে বিভবের মানটাও কিন্তু বের করে দেখাইতে বলছে। ওকে, বিভবের মানটাও বের করে দেখাইতে বলছে। এখন বিভবের মানটা কিভাবে বের করতে পারি দেখো, ই নট সেলটা আমি বের করব, তাই না? আচ্ছা, কি বলতেছিলাম, অ্যানোডের জারণ বিভব প্লাস ক্যাথোডের বিজারণ বিভব। কার জারণ হয় এখানে বলো, জিঙ্কের জারণ হয়, জারণ বিভবই দেওয়া আছে 0.76, বসায় দাও। তাহলে পজিটিভ 0.76 প্লাস অপরটার বিজারণ বিভব, কারণ এখানে দেখো সিলভারের বিজারণ হচ্ছে, দেওয়া আছে জারণ বিভব, তাহলে উল্টায় নাও, নেগেটিভ 0.8 কে তুমি পজিটিভ 0.8 বানায় ফেলো, এত ভোল্ট। বুঝতে পারছো? এটা করলে কিন্তু আমাদের উত্তর চলে আসে। এটা আসবে হচ্ছে পজিটিভ 1.56, হ্যাঁ, তাহলে পজিটিভ 1.56 এত ভোল্ট। এটা হচ্ছে আমাদের উত্তর গেল। আচ্ছা, চলে আসো, আজকে দিনে আমরা লাস্ট অঙ্কটা করব, এটার মাধ্যমে চ্যাপ্টারটা শেষ করব। যে একটা কোষ দেওয়া আছে, কোষের মধ্যে একটা ছবি দেওয়া ছিল, আমি ছবি থেকে যে ইনফরমেশন গুলো পাওয়া যায় সেগুলো লিখে নিচ্ছি, যে কপারের জারণ বিভব আর জিঙ্কের জারণ বিভব, ওকে, এরকম মান দেওয়া আছে। ব্যবহারের পূর্বে দ্রবণের ঘনমাত্রা এবং আয়তন দেওয়া আছে, ওকে। এখানে একটা বাল্ব আমি যুক্ত করছি, তার বিভব দেওয়া, রোধ দেওয়া আছে, সেটা 20 ঘন্টা চালনা করলে আমাদের ঘনমাত্রা কত হবে। এখন পরিবর্তিত ঘনমাত্রার অঙ্ক কিন্তু আমরা গতদিন দেখছিলাম, এখানে ঠিক সিমিলার কনসেপ্টে আমি ইউজ করব, যে S ইকুয়াল টু n মাইনাস n প্রাইম বাই ভি। এখানে সমস্যাটা কি জানো, ওখানে যেমন আমি n বের করতে গেলে IT বাই EF করছিলাম, I এর মানটা আমার প্রশ্নে দেওয়া ছিল, এখানে প্রশ্নের মানটা দেওয়া নাই। তাহলে আমি যদি I বের করতে চাই, এখানে বাকি ইনফরমেশনে হেল্প নিতে হবে। প্রথমে আমাদের কি লাগবে জানো, ই নট সেলটা বের করা লাগবে। ওকে, এইটাই হচ্ছে তড়িৎ চালক বল, তার মানে এইটাই হচ্ছে সেই বিভব। সেটা কত, জারণ বিভব প্লাস বিজারণ বিভব। কার জারণ হয় বলো তো আমাকে। এখন তুমি বলতে পারো যে ভাই দুইটাই তো জারণ বিভব দেওয়া, আমি কেমনে বুঝতে পারি। জিঙ্ক কপার কে উপরে, নিশ্চয়ই জিঙ্ক উপরে, সিরিজটা চিন্তা করো। অথবা তুমি এখানে মান দিয়েও চিন্তা করতে পারো, যেহেতু আমরা মুখস্থ করে ফেলছি, আমরা হচ্ছে কাজটাকে সহজ করে চিন্তা করব। যেহেতু জিঙ্ক উপরে, যে উপরে তার জারণ হয়, তাহলে এখানে নিশ্চয়ই জারণ বিভবটা আমাকে ক্যালকুলেট করতে হবে। সেই জারণ বিভবটাই মিলে দেওয়া আছে, সেটা কত, পজিটিভ 0.76। জিঙ্কের যদি জারণ হয়, কপারের কি হবে, বিজারণ, তাহলে বিভবটা কিন্তু কি দেওয়া, উল্টা দেওয়া, তাহলে আমি মানটাকে উল্টা করে নিব, তাই না? তাহলে মানটা কত আসবে, 0.34। আশা করি ভাই একটু জিনিসটা তোমাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ, এগুলা কিন্তু আমরা অলরেডি অনেকবার আলোচনা করছি। এটা করলে কত আসে, 1.1 এত ভোল্ট, বুঝছো, এরকম বিষয়টা। আচ্ছা, এবার আমাকে বলো I ইকুয়াল টু কত আসবে, ওহমের সূত্র অ্যাপ্লাই করো, I ইকুয়াল টু ভি বাই আর, ফিজিক্সে তোমরা এসব পড়ছো। ভি এর মানটা কত, 1.1, আর আর এর মানটা কত, 50 ওহম। তাহলে এত অ্যাম্পিয়ার আসবে আমাদের এখানে I এর মানটা, সেটা আসে হচ্ছে 0.022। ওকে, আচ্ছা, তাহলে আমি কিন্তু I পেয়ে গেলাম। যেহেতু I পেয়ে গেছি, এখন কিন্তু অঙ্কটা খুব ইজি, তাই তো? এখন হচ্ছে অঙ্কটা আমরা আগের দিন যেভাবে করছিলাম সেভাবে আমরা করে ফেলবো, দেখার চেষ্টা করি। আমি প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমরা এই যে n প্রাইম, এই n প্রাইমটা বের করার চেষ্টা করব, তাই না? তাহলে n প্রাইমের সূত্র কি ছিল বলো তো আমাকে। এই n প্রাইমের সূত্র ছিল হচ্ছে IT বাই EF, গত দিনের পড়া। এখন দেখো I এর মান কিন্তু আমরা পেয়ে গেছি 0.022, T এর মান কত, 20 ঘন্টা, মানে 20 গুণ 3600 সেকেন্ডে চলে আসলো, তাই তো? এগুলো তোমরা জানো আশা করি। E এর মান কত হবে বলো, যেহেতু এখানে কপারের কথা বলছে, কপার 2+ থেকে কপারে কনভার্ট হয়, 2+ দুইটা ইলেকট্রন নেয়, তার মানে E এর মান হচ্ছে 2, আর এটা হচ্ছে 96500, তাই না? তাহলে এত মোল আসবে। আচ্ছা, সেই মানটা কত পাওয়া যাবে, 0.0082, 0.0082 এত মোল পাওয়া যায়। ওকে, বুঝতে পারলাম। তাহলে কিন্তু আমরা মেনলি এই n প্রাইমের মানটা বের করে ফেলছি।
এখন এস বার করা খুবই ইজি। তাহলে আমাদের এস এর সূত্র কি? n মাইনাস n প্রাইম বাই বি। এখন প্রথমে মোল সংখ্যা কত ছিল? আয়তন গুণ মোলারিটি করে দিব, তাই না? 250 ml দেওয়া আছে, 1000 দিয়ে ভাগ করে দাও। তাহলে আলটিমেটলি এখানে তুমি মানটা পাবা হচ্ছে 0.25। মোলারিটি কত দেওয়া? 0.35। ওকে, এগুলো হচ্ছে n মাইনাস n প্রাইমের মানটা কত? 0082 বসায় দাও, 0.0082 ডিভাইডেড বাই আয়তন 250 ml মানে হচ্ছে 0.25 এত লিটার, তাই না? এটা হচ্ছে আমাদের এত মোলারিটি। ওকে, তাহলে এটা করলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসে, সেটা হচ্ছে 0.3172, 0.3172 এত মোলার। বুঝছি? এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই অঙ্কের মাধ্যমে আমরা হচ্ছে তড়িৎ রসায়ন শেষ করলাম। ইনশাআল্লাহ আমরা নেক্সটে আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ততদিন সবাই ভালো থাকো, কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবা। ওকে, আসসালামু আলাইকুম।